ইলেকশন আমাদের প্রধানমন্ত্রীজির যশস্বী প্রধানমন্ত্রীজির যে স্বপ্ন সেটাকে জনসমক্ষে তুলে ধরার জন্য আজকের একটি বিশেষ আয়োজন এখানে করা হয়েছে। আর এই বিশেষ আয়োজনে বিশেষ এই আলোচনা সভায় এখানে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি আজকের এই সভার প্রধান অতিথি অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনের জন্য যিনি কনভেনার রাজ্য কমিটির ডক্টর জওহরলাল সাহা। উপস্থিত রয়েছেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিসার্চ পার্সন ডক্টর অধ্যাপক সব্যসাচী দাশগুপ্ত মহোদয়, আমাদের বিশিষ্ট এই রাজ্যের ব্যবসায়ী আদরণীয় রতন সাহা মহোদয়, এবং বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ব্যবসায়ী বন্ধুরা এবং যারা যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এক জাতি এক নির্বাচন এই সম্পর্কে এখানে আলোচনার সভা রাখা হয়েছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী এখানে উপস্থিত রয়েছেন, উনি বিস্তারিত আলোচনা করবেন। আমি ছোট্ট করে দু একটা কথা আমি আপনাদের সামনে বলেই আমি আমার বক্তব্য বিরাম দেব। তাহলে প্রশ্ন হচ্ছে, যারা আমরা ব্যবসায়ী আমাদেরকে ডাকা হয়েছে আজকে মহাশিবরাত্রি, তো শিবরাত্রি উপলক্ষে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি ব্যবসায়ী, আমাকে কেন ডাকা হয়েছে? এই ওয়ান ইলেকশন সম্পর্কে আমার কি ধারণা? আমি কেন এসেছি এই মিটিং এ? আমাদের কেন ডাকা হয়েছে? এই প্রশ্নটা স্বাভাবিক। আর এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য এই ওয়ান ইলেকশন সম্পর্কে আরেকটু পিছন দিকে আমাদেরকে যেতে হবে। আমরা বিকশিত দেশের কথা আমরা স্বপ্ন দেখছি। আমাদের মোদিজি আমাদের কাছে একটা স্বপ্ন রেখেছেন যে বিকশিত ভারত, এক ভারত শ্রেষ্ঠ ভারত। এবং এই যে আমরা বিকশিত ভারতের কথা বলছি, এক ভারত শ্রেষ্ঠ ভারতের কথা বলছি এবং সমৃদ্ধশালী ভারতের কথা বলছি আমাদের মোদিজি, তো এই স্লোগানগুলির এই তারতম্য অর্থাৎ তার প্রেক্ষাপটে আমরা কিভাবে বিকশিত ভারত আমরা করব? আমরা ভারত, আমাদের এখনো মনে পড়ে যে অতুল প্রসাদ সেনের একটা আমাদের গান আমরা সবাই জানি, বলো 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 সবে ভারত শতবিনা বেনু রবে, ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসনে লবে। তো ভারত যদি আমার শ্রেষ্ঠ আসনে লয়, তাহলে আমাকে কি করতে হবে? আমি বিকশিত ভারতের কথা একদিকে বলছি, ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসনে লবে সেই কথাও বলছি, আমি এক ভারত শ্রেষ্ঠ ভারতের কথা বলছি। তাহলে আমার এই ভারতবর্ষে এত ডেভেলপমেন্ট কিভাবে সম্ভব হবে? তার প্রেক্ষাপট কি? এবং এই আজকের এই প্রেক্ষাপটে ব্যবসায়ীদের কেন ডাকা হয়েছে? আপনাদের কাছে এই প্রস্তাবটা কেন রাখা হচ্ছে? এই কারণে রাখা হচ্ছে যে সমৃদ্ধশালী ভারতে আমাদের ব্যয় সংকুচিত করতে হবে, অর্থাৎ আমাদের আয় বৃদ্ধি করতে হবে। সেই লক্ষ্যমাত্রা রেখে আমাদের মোদিজি আমাদের এই যে আমরা যেটা বলছি বিকশিত ভারত এবং ডেভেলপমেন্ট কান্ট্রি, এবং সারা বিশ্বের সঙ্গে আমরা আজকে সমস্ত যেই শক্তিধর রাষ্ট্রগুলি রয়েছে আমেরিকা, চীন, জাপান, তাদের সঙ্গে টাক্কা দেওয়ার মতো পরিস্থিতির জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি। আমাদের দেশের প্রধানমন্ত্রী সেভাবে চিন্তা ভাবনা করছে। আজকে দেশের প্রেক্ষাপটে আমার জানতে হবে, আজকে দেশের আমরা ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচারে আমরা 5 নম্বরের পজিশনে রয়েছি। মোদিজি বলছেন যে আমরা 3য় নম্বরে চলে যাব। আর এটা কি করে সম্ভব? তো মোদিজি সবচেয়ে আগে যেটা বেশি করেছেন, যেটা ভালোভাবে চিন্তা করেছেন, সেটা হলো ট্রেডিং। অর্থাৎ আমরা চিন্তা করতে পারি না যে আমাদের প্রায় 140 কোটি দেশের জনসংখ্যার মানুষ, আমরা এই 140 কোটি জনসংখ্যার মানুষ আমাদের কাছে একটা বিশাল বড় মার্কেট। আইফোন আমরা বাইরে থেকে আনতাম, বাইরে ম্যানুফ্যাকচারিং হতো, বাইরে এটা প্রোডাকশন হতো, আমরা আনতাম, আমাদের দেশে বিক্রি হতো। আর এবং এই আপেলের যে ফোন, আইফোন, এটা সারা পৃথিবীর মধ্যে এই ভারতবর্ষে সবচেয়ে বেশি বিক্রি হয়। ভারতবর্ষে এত বড় মার্কেট।
তো হোয়াই নট ম্যানুফ্যাকচারিং ইন ইন্ডিয়া? মোদিজি সেই পদক্ষেপ নিয়েছেন। আজকে আইফোন, আপেলের মতো আইফোন আজকে কোথায় প্রোডাকশন হচ্ছে? আমাদের ইন্ডিয়াতে প্রোডাকশন হচ্ছে, এবং আমরা সেটা এক্সপোর্ট করছি ভারতবর্ষ, মানে বাইরে আমরা প্রোডাকশন এক্সপোর্ট করছি। অর্থাৎ ইনকাম কার হয়েছে? আমাদের হয়েছে। আজকে মেক ইন ইন্ডিয়ার কথা বলছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, মেক ইন ইন্ডিয়ার কথা বলছেন। আজকে আমরা সৌভাগ্যবান যে আজকে মোদিজির নেতৃত্বে মেক ইন ইন্ডিয়ায় আজকে প্রতিরক্ষা ক্ষেত্রে যে আমাদের অস্ত্র শস্ত্র লাগে তার 60% আমাদের এই ভারতবর্ষে এখন তৈরি হচ্ছে, এবং শুধু তৈরি হচ্ছে না, আমরা বাইরে এক্সপোর্ট করছি। আজকে এই সামরিক ক্ষেত্রে আমরা স্বয়ংসম্পূর্ণ হচ্ছে। গত 2 দিনে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলের একটা বিজনেস সামিট, সেখানে গুয়াহাটি গেছেন। আজকে উনি ফিরেছেন। কেন গেছেন? উনি কামাখ্যা দর্শন করতে গেছেন? উনি ঘুরতে গেছেন গুয়াহাটি? নিশ্চয়ই না। কেন গেছেন? সেখানে উত্তর পূর্বাঞ্চলের বিজনেস সামিট হচ্ছে, এবং আমাদের ভারতবর্ষের যত রত্ন ভান্ডার, মানে যত ধনকুবেররা রয়েছেন সেখানে বিজনেস সামিটে সেখানে উপস্থিত হয়েছেন। শুধু ভারতবর্ষ নয়, বাইরে থেকে অনেক প্রতিনিধি সেখানে অংশগ্রহণ করেছে, বিজনেস আইকনরা এসছেন। তো কেন? এবং সেখানে কে পৌরোহিত্য করছেন? আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী। সেখানে কে পৌরোহিত্য করছেন? আমাদের রাজ্য থেকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। উনি সেখানে কেন উপস্থিত ছিলেন? যে না, আমাদের ত্রিপুরা রাজ্যেও ট্রেডিং দরকার, আমাদের রাজ্যেও রেভিনিউ আর্নিং দরকার। আমার এখনো মনে আছে, আমার এখানে অনেক বিজনেসম্যানরা আছেন, রতনদা আছেন, ওনারা বলতে পারবেন, আজকে এই ত্রিপুরা রাজ্যে 80 দশকের আগে আমাদের এই রাজ্যের যা সোর্স অফ ইনকাম ছিল, রেভিনিউ আর্নিং হতো, তার মধ্যে সবচেয়ে বেশি রেভিনিউ আর্নিং হতো আমাদের চা শিল্প দিয়ে। 80 দশকের পর থেকে, আমার সঙ্গে একমত হবেন কিনা জানি না, এখানে অনেক বড় বড় ব্যবসায়ীরা আছেন, যে 80 দশকের পর থেকে আমাদের এই রাজ্যে এই চা শিল্পকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। ইভেন আমাদের রাজ্যের চা আসামের চা হিসাবে অকশন করা হতো। 2018-তে আমাদের রাজ্যে সরকার পরিবর্তনের পর আমাদের যে ফার্স্ট প্রায়োরিটি সেটা হলো আমাদের এই চা শিল্পকে পুনরুদ্ধার করা। এবং আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সদ ইচ্ছায় আজকে এই রাজ্যের চা, ত্রিপুরা রাজ্যের চা যে অকশন হয়, সেটা ত্রিপুরা রাজ্যের নামের ব্র্যান্ড হিসেবে সেখানে অকশন করা হয়। আমাদের রাজ্যে আগর, মোদিজির স্বপ্ন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্ন, সেই প্রচেষ্টা করছেন যে আগর আজকে ভারতবর্ষের মধ্যে উৎকৃষ্ট মানের যে আগর এই ত্রিপুরা রাজ্যে সেখানে নির্মাণ করা, মানে আমাদের রাজ্যে প্রোডাকশন হয়। তো সেইটাকে কাজে লাগিয়ে সেখানে রেভিনিউ জেনারেট করা এবং সরকারের শিথিলতা এবং সরকার তার জন্য বোর্ড গঠিত করা, এটা একটা বড় জিনিস। যে না, এই ত্রিপুরা রাজ্যও ক্ষুদ্র চেষ্টা করেও আমাদের এই রাজ্য রেভিনিউ আর্নিং এর দিক থেকে আমাদের রাজ্য অগ্রসর হচ্ছে। সরকারের প্রচেষ্টা রয়েছে যে আমাদের রেভিনিউ রোজগার করা। আমাদের এখন কি করতে হয়? যে কোনো প্রজেক্ট, যে কোনো কল্যাণার্থে, আজকে আমাদের যে কোনো প্রজেক্টের জন্য আমাদেরকে মানে কেন্দ্রের দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হয়। আমরা যখন স্বয়ংসম্পূর্ণ হব, অর্থনৈতিক বুনিয়াদে শক্তিশালী হব, নিশ্চয়ই আমরা আমাদের বাজেটও বৃদ্ধি হবে এবং জনকল্যাণে সেগুলি ব্যয়িত হবে। আজকে আমরা যদি দেখি যে আজকে এই ভারতবর্ষে আমাদের এই প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, যে বিকশিত ভারত এবং ডেভেলপমেন্ট কান্ট্রি, সেই দিকে আমাদের মোদিজি, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী কাজ করছেন, আর সেটা হলো ট্রেডিং। আজকে এই ওয়ান নেশন ওয়ান যে ইলেকশন, মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে আপনাদের কাছে সেই বার্তাটাই দেওয়ার জন্য যে আমরা বিকশিত ভারতের কথা বলছি, আর সেদিকে আমরা এই যে আমাদের যে ওয়ান নেশন ইলেকশন, ওয়ান ইলেকশন, আমাদের এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেই গড়ার লক্ষ্যে আমাদের সমাজের প্রত্যেকটা অংশের মানুষের অংশীদারিত্ব প্রয়োজন রয়েছে। তার জন্যই আজকে আপনাদেরকে এখানে ডাকা হয়েছে, আহ্বান করার জন্য যে আপনারাও সেই ব্যাপারে রাখুন। আজকে আমরা যদি দেখি, আমাদের কাছে ইতিহাসটাকে বিকৃত করে রাখা হয়েছে। স্লোগান দেওয়া হতো সাম্যবাদের বিরুদ্ধে লড়াই, বিপ্লবের জন্য লড়াই, অমুকের জন্য লড়াই, তমুকের জন্য লড়াই, কিন্তু রাষ্ট্রভক্তি, রাষ্ট্রবাদের জন্য কোনো সময় আমাদেরকে রাখা হয়নি, আমাদের সামনে রাখা হয়নি। আমার সমবয়সী যারা এখানে আছেন বা আমার ছোট যারা আছেন, তাদের কাছে ওই ইতিহাসটা বিকৃত করে রাখা হয়েছে। এখন সেটা পরিবর্তন করা হচ্ছে। রাষ্ট্রবাদী চিন্তা ভাবনা, রাষ্ট্রহিতের চিন্তা ভাবনায়
আজকে এখন মনে পড়ছে যে অটল বিহারী বাজপেয়ী উনার কবিতায় উল্লেখ করেছেন, ये भारत कोई भूमि का टुकड़ा नहीं, ये भारत জিতা জাগতা রাষ্ট্রপুরুষ। অর্থাৎ এই যে রাষ্ট্রভক্তি, রাষ্ট্রের জন্য কল্যাণ করা, সেই পরিকল্পনা, এই যে সাম্যবাদ, এই যে ফেসিবাদ, যে যত বাদ রয়েছে এখন সব বাদ হয়ে গেছে। এখন সব এই রাষ্ট্রহিতের জন্য আমাদের লড়াই এবং রাষ্ট্রহিতকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী কাজ করছেন। তাই আজকের এই প্রেক্ষাপটে আমরা বিকশিত ভারতের কথা বলবো, আমরা কেন পিছিয়ে থাকবো? কারণ আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে প্রতি 5 বছর পর পর একটা নির্বাচন আসে, তাহলে আমাদের অর্থনৈতিক বুনিয়াদকে যে দুর্বল করা, আমার প্রশাসনিক দুর্বলতা সেখানেও ফুটে ওঠা, সেইগুলি আমাদের ওভারকাম করতে হবে। এখন ফেসিবাদ টেসিবাদ মানে সমস্ত বাদ ক্যান্সেল হয়ে গেছে, এখন আর কেউ পছন্দ করেন না। এখন দুঃখ হয় যখন তাদের বিরুদ্ধে যখন কথা বলি, তখন আবার তারা নিজেরাই বলে আমাদের কেন ভয়, কারণ তো আমরা সংখ্যায় স্তিমিত হতে যাচ্ছি। সত্যি তারা সংখ্যায় স্তিমিত হতে যাচ্ছে, তো তাদের নিয়ে বেশি চর্চা করা আমার মনে হয় না শ্রেয় হবে, কারণ তারা নিজেরাই বলছেন যে আমরা তো মানে স্তিমিত হয়ে যাচ্ছি, আমাদের হ্রাস হচ্ছে, তা আমাদের নিয়ে ভারতীয় জনতা পার্টি এত কেন চর্চা করে, মোদিজি কেন এত চর্চা করে। কাজে এই ব্যাপারে আমি আর বেশি চর্চা করছি না। কিন্তু আমি যেটা আমাদের লক্ষ্য, যে আমরা বিকশিত ভারতের কথা বলছি, এক ভারত শ্রেষ্ঠ ভারতের কথা বলছি, একটা নতুন স্লোগান নতুন ভাবে আমাদের কাছে প্রস্তুত করা হচ্ছে। এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা কোনোদিনও শুনতে পাইনি, সবকা সাথ সবকা বিকাশের কথা আমরা শুনতে পাইনি। এখন এইগুলি আমাদের কাছে নতুন করে আমাদের সামনে রাখা হচ্ছে, আর আমাদের হৃদয়ও সেই দিকেই অগ্রসর হচ্ছে। আজকে গরিবী হটাও, গরিবী হটাও, সেই আমাদের পরম্পরা অনুযায়ী আমরা শুনে আসছি যে গরিবী হটাও, গরিবী হটাও, কিন্তু গরিবদের জন্য কোনো পরিকল্পনা বা গরিবদের জন্য কোনো বাস্তবায়ন স্কিম সেটা করা হচ্ছে না। কি করে করবে? কারণ যেটা বলছিলাম যে অর্থনৈতিক বুনিয়াদ যদি আপনার শক্তিশালী না হয়, যেমন আমরা সংসার চালাই, আমার সংসারে যদি পর্যাপ্ত পরিমাণে রোজগার না থাকে, নিশ্চয়ই আমি অন্যভাবে চিন্তা ভাবনা করতে পারবো না। কাজেই আমার কাছে সমৃদ্ধশালী, আমি স্বয়ং সম্পূর্ণ যখন থাকবো, তখন আমি বহিঃপ্রকাশ করতে পারবো, আমার সমাজ, আমার পরিবেশ, আমার সমস্ত কিছুর আমি করতে পারবো। মোদিজির চিন্তা ভাবনা সেই জিনিসটাই। মোদিজি ডায়লগে বিশ্বাস করেন না, মোদিজি কাজে বিশ্বাস করেন। আজকে গরিবদের জন্য আমি যদি এখানে দাঁড়াই, এখানে যদি 1 ঘন্টা বক্তব্য দেই, তাহলে মোদিজির যে পরিকল্পনা, সেই পরিকল্পনার মধ্যে শুধু একটাই পরিকল্পনা, সেটা হলো এই ডেভেলপমেন্ট, এবং কত স্কিম রয়েছে সেগুলি আমি যদি বলতে থাকি তাহলে অনেক সময় লেগে যাবে। আজকে প্রধানমন্ত্রী আবাসন যোজনায় গরিবদের পাকা ঘর হবে, সেটা তো আরো আগে সরকার স্বাধীনতার 75 বছর পরে গিয়ে গরিবী হটাও, গরিবী হটাও স্লোগান না, বাস্তবে কাজ করছে মোদিজি। যে আজকে মানে আমাদের প্রধানমন্ত্রী আবাসন যোজনায় গরিবদের জন্য ঘর নির্মাণ করা, গরিবদের জন্য শৌচালয় নির্মাণ করা, গরিব মহিলাদের নামে প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনায় বিনা পয়সায় গ্যাসের কানেকশন করা, জল জীবন মিশনের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থা করা, সমস্ত কিছু। আয়ুষ্মান কার্ড, যারা গরিব অংশের মানুষ তাদেরকে বিনা পয়সার অভাবে যাতে চিকিৎসা না করাতে পারে, তার জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত মোদিজি আয়ুষ্মান কার্ডের মাধ্যমে তাদেরকে সহায়তা করা। এরকম নানাবিধ প্রকল্প, আজকে এত বড় স্কিম। আজকে যেটা মোদিজি চিন্তা ভাবনা করছেন না, মোদিজি চিন্তা ভাবনা করছেন যে আরো মানুষকে কিভাবে একত্রিত করে আমরা এক ভারত শ্রেষ্ঠ ভারতের কথা আমরা সেই জায়গায়, এবং বিকশিত ভারতের কথা সংকল্প পথে মোদিজি এগিয়ে যাচ্ছে। তার মধ্যে একটা বড় পদক্ষেপ হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন। আপনারা জানেন, আমার পূর্ববর্তী বক্তা উনি উপস্থাপন করেছেন যে আমাদের এই যে আজকে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, সেটা আজকের আজকে হঠাৎ করে উদ্ভব হয়েছে সেটা নয়, যে এটা বিগত আমাদের ভারতীয় জনতা পার্টির যে নির্বাচনী ইস্তেহার, সেই নির্বাচনী ইস্তেহার থেকেই বিভিন্ন সময়ে আমাদের সরকার 1984 সালে প্রথম যখন ভারতীয় জনতা পার্টির নির্বাচনী ইস্তেহার বেরোয়, তখন এই আমাদের নির্বাচনী ইস্তেহারে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কথা বলা হয়েছে। 2019 এবং 2024-এও আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি যেটা ছিল যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন করা। আজকে বিকশিত দেশ আমরা বলছি, আমাদের অন্যান্য দেশের সঙ্গে আমাদের তুলনা, আজকে সুইডেন এবং দক্ষিণ আফ্রিকাতেও ওয়ান নেশন ওয়ান ইলেকশন
সেখানে সংগঠিত হচ্ছে। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী সেই প্রস্তাব প্রথম 2019-এ সমস্ত পলিটিক্যাল পার্টিদেরকে নিয়ে বৈঠক করা হয় এবং সেটা 2018 সেপ্টেম্বরে মানে সেই সময় একটা জেপিসি গঠন করা হয়, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, একটা উচ্চ পর্যায়ের বৈঠক মানে কমিটি নির্মাণ করা হয়। সেখানে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দজি সেখানে তার নেতৃত্ব দেন এবং 18 সেপ্টেম্বর আমাদের জেপিসির এই যেটা আমাদের কমিটির রিপোর্ট সেখানে সেটা পেশ করা হয় এবং 16 ডিসেম্বর 2024-এ লোকসভাতে প্রথম সেটা সেখানে টেবিল করা হয়েছে। তো এই যে আমাদের যে আলোচনা, এতে কি হবে এই ওয়ান নেশন ইলেকশন সম্পর্কে আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন, আমি বিস্তারিত বলছি না। শুধু একটা জিনিস, যে রাজনৈতিক অস্থিরতা, রাজনৈতিক প্রেক্ষাপটে যে স্থিতিশীলতা, যে আমাদের রাজ্যেও এই নির্বাচন আসে, নির্বাচন আছে। এই যে আমরা 2023-এ আমাদের বিধানসভা নির্বাচন, পরবর্তী সময়ে 2024-এ লোকসভা নির্বাচন, তারপর আমরা পঞ্চায়েত নির্বাচন, এখন এডিসি নির্বাচন। তো এই যে নির্বাচনের জন্য অন্তত পক্ষে কম করে হলো মাস 3 এই লম্বা একটা প্রসিডিউর, যে আমাদের নির্বাচন আচরণবিধি সমস্ত ডেভেলপমেন্ট ওয়ার্ক বন্ধ হয়ে যায়। তাতে ক্ষতি কার? ক্ষতি জনসাধারণের, ক্ষতি আমাদের অর্থনৈতিকভাবে আমরা বিপন্ন হই। এই একটা ইলেকশন পরিচালনা করতে প্রচুর অর্থ ব্যয় হয়, প্রচুর লোকবল ব্যয় হয়। তাহলে আমার মনে হয় যে এই জিনিসগুলি থেকে আমাদের ত্বরান্বিত করার জন্য আমাদের এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন, যেটা আমাদের মোদিজি যে সংকল্প, সেই সংকল্পকে বাস্তবায়নের জন্য আমরা সেই ব্যাপারে কাজ করব এবং সেই ব্যাপারে আমরা জনসমাজে আমরা তার প্রভাব এবং তার মানে তার নেগেটিভ এবং পজিটিভ আমরা মানুষের সামনে আলোচনা করব। আমি ধন্যবাদ জানাই আজকের এই সভা থেকে মাননীয় দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে। উনি দেশের হিতের জন্য এই একটা যে প্রস্তাব উনি এনেছেন এবং ভারতীয় জনতা পার্টির যে মূল উদ্দেশ্য, যে মূল লক্ষ্য, সেই ওয়ান নেশন ইন ওয়ান ইলেকশন, তা যাতে বাস্তব হয় তার জন্য আমরা সবার সহযোগিতা চাই। এবং আজকে বিরোধী দলের তো আমি বললামই যে উনারাই নিজেরাই বলছেন যে আমরা তো ক্ষয়িষ্ণু হচ্ছি, আমাদের নিয়ে উনাদের মাথা ব্যথা। তা কাজেই আমি বিরোধীদের সমালোচনা এখন যাচ্ছি না, কারণ তাহলে আবার কালকে উনারা হয়তো প্রেস করতে হবে। তো প্রেসের জন্য উনারা বলবেন হয়তো যে বিজেপির সভাপতির উনার মাথা গরম হয়ে গেছে যে উনি সমালোচনা করছেন। তো আমি সমালোচনা করে উনাদেরকে বিরক্ত করতে চাই না। কাজে কালকেই আবার, কারণ আজকে শিবরাত্রি, উনি হয়তো উপাস থাকবেন, কালকে হয়তো একটু ভালো মন্দ খাবেন, কিন্তু খাওয়া বাদ দিয়ে আবার রাজীব ভট্টাচার্যের জন্য, মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য প্রেস করতে হবে। তা আমি চাই না, দরকার নেই আলোচনার জন্য। কিন্তু আমরা চাই পজিটিভ দৃষ্টিকোণ নিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রীর যে চিন্তা ভাবনা, সেটা সারা দেশের মধ্যে তার বাস্তবায়ক হোক এবং সেটা আমাদের হিতে এবং আমাদের যে রাষ্ট্রের সেটা নির্মাণের ক্ষেত্রে, বিকশিত ভারত নির্মাণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা হবে বলে আমি মনে করি। আমার আলোচনা দীর্ঘায়িত না করে সকলকে আজকের এই শুভ মুহূর্তে, আপনারা সময় নষ্ট করেও আপনারা এখানে এসছেন, কষ্ট করে এসছেন, আমি আপনাদেরকে সাধুবাদ জানিয়ে আমি আবারও মহাশিবরাত্রির উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি।